আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, আপনাদেরকে নিয়ে আমি সামনের যে এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা এবং সমমানের পরীক্ষা, এই পরীক্ষার সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে ভিডিওতে আসছি। আগামী 26 জুন এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে 23 মে, অর্থাৎ আর 1 মাস 3 দিন পরীক্ষা আছে। তো সামনে আমাদের যেহেতু ঈদ উল আজহার বন্ধ আছে, প্রায় কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 10 দিন, কোনো কোনো প্রতিষ্ঠানে আরও বেশি, আবার ব্যাংক অফিস সেগুলো বন্ধ আছে। আর যেহেতু এটা একটা উৎসব, সেখানে অনেক সময় লেখাপড়া করা যায় না। তো সেই জন্য আমরা কিভাবে এই সময়টাতে এইচএসসি পরীক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করব, কিভাবে আমরা সামনের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেব, এটা সম্পর্কে কথা বলাই আমার আজকের উদ্দেশ্য। তা আমরা এইচএসসি পরীক্ষার্থী যারা এখনও পর্যন্ত হেলায় আস্তে আস্তে পরীক্ষা আরও 1 মাস আছে এরকম চিন্তা করে যারা এখনও লেখাপড়ায় মন দিচ্ছ না, তাদের জন্য বলছি, এইচএসসি পরীক্ষা আর 1 মাস হলেও আমরা যদি বিষয়ভিত্তিক যদি চিন্তা করি, তাহলে আমাদের চিন্তাটা হবে এরকম যে আমাদের সাবজেক্ট হচ্ছে 60টা, 6টাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে, আর একটাতে শুধু একটাই পত্র। তার মানে 6টাতে যদি প্রথম পত্র এবং দ্বিতীয়, অর্থাৎ দুইটা করে যদি পত্র হয় তাহলে 12টা, আর আইসিটিতে একটা, তাহলে 13টা পরীক্ষা। তা আমরা যদি ঈদ উল আজহার বন্ধ উপলক্ষে যদি আমরা যদি ওখানে 5-6 দিন যদি বাদ দিই, তাহলে আমাদের 26 দিন যদি আমরা কাউন্ট করি, মূলত 26 দিন যদি আমাদের দিন থাকে, তাহলে একটা পরীক্ষার জন্য আমার থাকে মাত্র 2 দিন করে। তাহলে আমরা 2 দিন লেখাপড়া করে কিভাবে পূর্ণাঙ্গতা পাবো, কিভাবে আমাদের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব, সেটি এখন মূলত আলোচনার বিষয়। তো তোমরা যদি এইভাবে চিন্তা করো, আমার পরীক্ষার জন্য আর মাত্র আছে 2 দিন, কারণ একটা বিষয় আমরা 2 দিনই পাবো। ধরো বাংলা প্রথম পত্র, এটা আমার 2 দিন সময় আছে। তো এই 2 দিন সময় আমি কিভাবে রিভিউটা দেব, এটা আমাকে মাথায় সেভাবে আনতে হবে। তাহলে মাথায় যদি সেভাবে যদি আমি না আনে, যদি আমি মনে করি 1 মাস পরীক্ষা আছে, তাহলে হবে না। তো এই 2 দিনের মধ্যে আমি যা আগে শিখেছি সেগুলো আমাকে পূর্ণাঙ্গ রিভাইজ বা রিভিউ দিতে হবে। এগুলো আমরা নতুন করে আর শেখার সময় নেই। আমরা এগুলো সমস্ত কিছু এখন একবার করে পুরো বই আমি যতটুকু পড়েছি, যতটুকু শিখেছি, অতটুকু আমাকে একবার রিভিউ দিতে হবে। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা মনে করবা না যে এখন পরীক্ষার রুলস নীতি সরকার কর্তৃক কিন্তু একটু কঠিন হচ্ছে, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি আগের চেয়ে চেঞ্জ হচ্ছে। এখন তোমাকে নিজ থেকেই পরীক্ষা দিতে হবে, এই জন্য তোমাকে শিখতে হবে। তো পরীক্ষা আমরা যা শিখেছি ওইটাকে যদি আমরা যদি একটু রিভিউ দিই, আমরা যদি এটা সম্পর্কে যদি একটু জানি, তাহলে প্রত্যেকটা 13টা বিষয় যদি আমরা যদি 2 দিন করে যদি এখন ভাগ করি, তাহলে আমার একবার রিভিউ হয়ে যাবে। তখন পরীক্ষার সময় কিন্তু প্রত্যেক পরীক্ষার দিন সামনে আবার 1 দিন বা 2 দিন সময় আছে, ওইগুলোতে আবার পুনরায় রিভিউ দেবো। তাহলে আমি যেগুলো এই 2 বছরে শিখেছি, এই 2 বছরে আমি আয়ত্ত করেছি, সেগুলোর মধ্যে আমার আর ভুল হবে না। তাহলে এখানে আবার প্রত্যেকটা বিষয় আবার নৈর্বৃত্তিক আছে, অর্থাৎ রচনামূলক আছে, এবং তোমার কী বলে এটাকে এমসিকিউ আছে। তাহলে এমসিকিউ পড়তে হবে, আবার রচনামূলকও পড়তে হবে। তো এইভাবে আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা আপনার সন্তানদেরকে, এটা আমার চকরি আবাসিক মহিলা কলেজের হোক, এটা বাইরের কোনো পরীক্ষার্থী হোক, অর্থাৎ সমস্ত এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্যই আমি বলতেছি, কারণ সবাই তো আমাদের সন্তান। আমার ছেলেও এইচএসসি পরীক্ষা দিয়েছে, এই বয়সের সবাই তো আমাদের সন্তান। তো সবার উদ্দেশ্যে আমার আজকের কথা, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে রেজাল্ট করার জন্য পড়তে হবে। মনে রাখবা, তোমার জীবনটা কিন্তু তোমার নিজেরই, অন্য কেউ এখানে ভাগ বসাবে না। তুমি নিজে যদি এখন এই 1 মাস যদি ভালো করে কষ্ট করো, তাহলে চিরজীবন তুমি সুখে থাকতে পারবে। আর যদি এই 1 মাস যদি তুমি ফেলাই যদি ফেলে দাও, তাহলে চিরজীবন তোমাকে কষ্ট করে চলতে হবে। এখানে
বাড়িতে অনেক ধরনের সমস্যার কথা আমরা মেয়েদের কথা বললেই বলে যে আমার অসুস্থ ছিলাম, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, এইভাবে বিভিন্ন কথা বলে। এখন অসুস্থ হোক সুস্থ হোক, এটা তোমাকে ম্যানেজ করেই, এগুলো ম্যানেজ করে বাড়ির কাজও না করতে পারবে না, মা বাবাকে সেবা না করতে পারবে না, সেবা করতে হবে। কিন্তু সেবা করার পাশাপাশি তোমার যেহেতু নিজের জীবনটা তোমারই, তোমার মা বাবা তো আর চিরজীবন থাকবে না তোমার সাথে, তাহলে তোমার জীবন গড়ার জন্য তোমাকে লেখাপড়াটা করতে হবে, যে কোনো প্রকারে ম্যানেজ করে নিতে হবে। আর খেয়াল করবা এই 1 মাসের মধ্যে যাতে অসুস্থ না হোক, কারণ এখনকার বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টই অসুস্থ থাকে প্রায় সময়, কারণ তারা বেশি রাত্রে ঘুমায়, কি এদিকে আবার সকালে উঠতে পারে না। তাহলে অনেকে সকালে নাস্তা করে না, নাস্তা না করেই কলেজে যায়, বাইরে চলে যায়, সেই কারণে অসুস্থ হয়ে যায়। তাহলে তোমরা যাতে অসুস্থ না হও সেভাবে চলতে হবে। রেগুলার নিয়মিত যেই টাইমে তুমি গোসল করো সেই টাইমে তোমাকে গোসল করতে হবে, যেই টাইমে তুমি খাবার খাও সেই টাইমে তোমাকে খাবার খেতে হবে, যেভাবে তুমি জীবন যাপন করো প্রত্যেক দিন রেগুলার, যেই টাইমে তুমি লেখাপড়া করো সেই টাইমে তোমাকে লেখাপড়া করতে হবে। একদিন সারা রাত পড়লা, তারপর দিন সারা দিন ঘুমাইলা, তারপর দিন পড়তেই পারলা না, হবে না। প্রত্যেক দিন 3 ঘন্টা পড়লে প্রত্যেক দিন 3 ঘন্টা পড়ো, যেই টাইমটায় পড়ো। আর যদি 2 ঘন্টা পড়ো 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টা যদি রেগুলার পড়ো, এখনও মন দিয়ে যদি পড়ো, তাহলে এটাই এনাফ, এর সাথে বেশি পড়তে হয় না। কিন্তু অনেকে একদিন বেশি পড়ে, আরেকদিন কম পড়ে, একদিন গোসল করে আরেকদিন গোসল করে না, একদিন ঘুমায় বেশি আরেকদিন কম ঘুমায়, আরেকদিন খায় না আরেকদিন বেশি করে খায়, পাইলে বেশি করে খায়, আর যদি তরকারি ঠিক না থাকে বেশি করে খায় না। তো সেই কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। তা আমি এইচএসসি পরীক্ষার্থীদেরকে বিশেষ করে অনুরোধ জানাবো, তোমরা এই টাইমটা তোমাদের জীবন যদি সাজাতে চাও, তোমরা এই সময়টাকে সিরিয়াসলি একটু নাও, তোমরা বই এর সামনে একটু বসো, তোমরা একটু পড়ো। তোমাদের পরীক্ষার মধ্যে নিজেকেই লিখতে হবে, আরেকজন থেকে কোনো সহযোগিতা যদি পাও, কারো কাছ থেকে যদি দেখতে পাও বা অন্য কিছু, এটা হচ্ছে তোমার বোনাস। কিন্তু নিজের আরাম ঠিক করতে হবে, অর্থাৎ নিজেরটা নিজেইকে লিখার মতো ক্যাপাসিটি নিয়ে তোমার পরীক্ষায় যেতে হবে। মনে রাখবে এখানে পরীক্ষার মধ্যে যেভাবে, অর্থাৎ তোমার রিভিউটা তুমি যে যতটুকু কেউ যদি জিপিএ 5 পাওয়ার টার্গেট নিয়ে করো, তাহলে তাকে রিভিউটা সেভাবে শেষ করতে হবে। যে বলে যে আমার জিপিএ 5 প্রয়োজন, আমি কোনো রকমে জিপিএ 4 3.50 3 ফাইলে হইল, তাহলে তাকে সেভাবে কন্টিনিউ করতে হবে। আর যদি কেউ যদি বলে যে না আমার ফাঁস করলেও হইল, তাহলে সে কিন্তু নিকাত ফেল করবে। শুধু ফাঁস করলেও হলো এই টার্গেট নিয়ে তোমরা লেখাপড়া করবে না, তোমরা লেখাপড়া করবে ভালো একটা টার্গেট নিয়ে জীবন সাজানোর জন্য, যাতে তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন তোমার এই লেখাপড়াটা যাতে তোমার কাজে লাগাতে পারো। তুমি জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের যে কোনো সময় যে কোনো বিপদেই তোমার এই লেখাপড়া, এই সার্টিফিকেট যাতে তুমি অর্জনটা যাতে তুমি কাজে লাগাতে পারো, সেইভাবে তোমাকে লেখাপড়া করতে হবে। আমি আজকে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য আছে সেটাই, অর্থাৎ তোমাকে লেখাপড়া করো, তুমি লেখাপড়ায় বসো, তোমরা রেগুলার যদি লেখাপড়া মুখে অনেকে পড়তে পড়তে যদি তোমার যদি পড়তে আর ইচ্ছে না করে, তাহলে লিখো, যেটা শিখছো ওইটা লিখার চর্চা করো। এমসিকিউগুলো রিভিউ দাও, বারবার রিভিউ দাও, দেখে যাও। তারপরে যারা সায়েন্সের আছো তোমরা ম্যাথগুলো করো, বিভিন্ন আঁকাআঁকির বিষয়টাগুলো করো, হিসাব বিজ্ঞানের যারা আছে, তারপরে ব্যবসায় শিক্ষার ফিনান্স যাদের আছে তারা অঙ্কগুলো করো। লেখাপড়া পড়তে পড়তে যখন গাল মরবে তখন তুমি লেখা শুরু করো, অঙ্ক করা শুরু করো। আর যখন অঙ্ক করতে করতে যখন হাত মরবে তখন তুমি আবার পড়া শুরু করো। মধ্যখানে আবার খাবার খাইতে হবে, মনে রাখবা খাবার খাবে যে সকালে সবচেয়ে বেশি এবং আর্লি মর্নিং। আমি আবারও বলতেছি, লেখাপড়া করতে হবে ভোর রাত্রে, অর্থাৎ সকালের টাইমটাতে খুব বেশি লেখাপড়াটা মনে থাকে, পড়লে আয়ত্তে থাকে, এটা মুখস্থ থাকে, এটা স্মরণ তোমার স্মৃতিদের মধ্যে আটকে যাবে, পরীক্ষার হলে হুবহু লিখতে পারবা। কিন্তু আমরা বেশিরভাগ রাত্রে জেগেই লেখাপড়া করি, এটা ঠিক না। রাত্রে আমরা সর্বোচ্চ 11টা এতটুকুতে তোমরা ঘুমাই যাবে। সকালে ভোরে ফজরের আজানের আগে যদি 1 ঘন্টা আগে যদি উঠতে পারো তাহলে ভালো। 1 ঘন্টা, এই 1 ঘন্টাই দেখবে যে রাত্রের 3 ঘন্টা কাজে দেবে। রাত্রে 3 ঘন্টা পড়লে যে তাই তুমি মুখস্থ রাখতে পারতা, ভোর রাত্রে কিন্তু 1 ঘন্টা পড়লে ওইটা। তারপর ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আরও 1 ঘন্টা করো। তারপরে তুমি প্রয়োজনে নাস্তা পানি খাওয়ার পরে একটু রেস্ট নাও, আবার পড়ো। এইভাবে পড়তে থাকতে হবে। কলেজে যদি যাও, মাদ্রাসায় যদি যাও, তাহলে সেটা তো করবেই, এখান থেকে এসে আবার পড়ো। অর্থাৎ এই 1 মাস
আর বেশি কোথাও যাওয়ার প্রয়োজন নাই, ঘর থেকে কোনো কাজ থাকলে এগুলোর থেকে ছুটি নিয়ে নাও, লেখাপড়া করো। তাহলে আজকে এতটুকুই। আমি মাঝে মাঝেই তোমাদেরকে এই কথাগুলো বলার জন্য, যেহেতু শিক্ষক আমার একটা দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ থেকেই তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি আসবো। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।